সরকারি অফিসে 2-1 পয়সা না দিলে চলে, এটা তো সিস্টেম। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড, ডিবির তথ্যে সিয়ামকে ধরতে অভিযানে কাঠমান্ডু পুলিশ। জানাবো কে ফোন করে বেনজিরকে পালাতে বলেছিল। এবং সর্বশেষ জানাবো অস্তিত্বের সংকটের ছোট দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সরকারি অফিসে 2-1 পয়সা না দিলে চলে, এটা তো সিস্টেম। পটুয়াখালীর বাউফল উপজেলার উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদ্য কর্মসূচির ডিও ছাড় দিতে ডিলারদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তার ঘুষ বাণিজ্যের কারণে চাল তুলতে হিমশিম খাচ্ছেন ডিলাররা, কিন্তু প্রকাশ্যে কেউ তার বিরুদ্ধে মুখ খুলছে না। জানা গেছে উপজেলার 15টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে 2 থেকে 3 জন করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য 39 জন ডিলার নিয়োগ করে কর্তৃপক্ষ। ওই ডিলাররা জনপ্রতি 30 কেজি করে চাল বছরে 5 কিস্তিতে 19,081 জন উপকারভোগীর কাছে ন্যায্য মূল্যে বিক্রি করেন, কিন্তু ডিলারদের চালের ডিও নিতে দিতে হয় ঘুষ। এতে বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে উপজেলা উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সরকারি অফিসে 2-1 পয়সা না দিলে অফিস চলে, এটা তো সিস্টেম, সব জায়গায় এমন চলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিও নিতে হলে 1,000 টাকা ঘুষ দিতে হয়। অন্য অফিসেও 1,000 টাকা দাবি করা হচ্ছে। এই ডিলারশিপ নিয়ে আমরা বিপাকে আছি, এভাবে হয়রানি বন্ধ হওয়া দরকার। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড, ডিবির তথ্যে সিয়ামকে ধরতে অভিযানে কাঠমান্ডু পুলিশ। কলকাতায় বাংলাদেশ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত মোহাম্মদ সিয়াম হোসেনকে গ্রেফতারে অভিযান শুরু করেছে কাঠমান্ডু পুলিশ। শনিবার রাতে ডিবি একটি সূত্র জানায়, এমপি আনার হত্যায় জড়িত আসামি সিয়ামকে গ্রেফতারে প্রয়োজনীয় তথ্যসহ সম্ভাব্য অবস্থান বাংলাদেশ পুলিশের এনসিবির মাধ্যমে কাঠমান্ডু পুলিশের এনসিবিকে জানানো হয়েছে এবং তাকে গ্রেফতারের অনুরোধ করা হয়েছে। এই অনুরোধের প্রেক্ষিতে কাঠমান্ডু পুলিশ প্রয়োজনীয় কাজ শুরু করেছে। বর্তমানে কাঠমান্ডু পুলিশ সিয়ামের অবস্থানের খুব কাছাকাছি, তাকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে বলে জানিয়েছে টিভি। জানা গেছে, নেপালে পলাতক সিয়ামের বাড়ি ভোলার বোরহান উদ্দিনে। তিনি আখতারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন। ডিবির তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত 13ই মে কলকাতায় আনোয়ারুল আজিমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যে আখতারুজ্জামান শাহিনের কথা বলছে, তিনিও বিষয় মেয়ে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যান, পরে সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। কে ফোন করে বেনজিরকে পালাতে বলেছিল? বেনজির আহমেদ এখন দেশে নেই, তিনি দুবাইতে অবস্থান করছেন। তার স্ত্রী এবং কন্যারাও কেউ দেশে নেই। যাদেরকে দুর্নীতি দমন কমিশন তলব করেছে তারা এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। বেনজির আহমেদের 3 কন্যার মধ্যে 2 কন্যা এখন দুবাইতে অবস্থান করছেন এবং 1 কন্যা যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদ্য পদচ্যুত একজন কর্মকর্তা ফোন করে বেনজিরকে পালানোর জন্য পরামর্শ দিয়েছিলেন। ওই কর্মকর্তা এবং বেনজির আহমেদ একই এলাকার বাসিন্দা। বেনজির আহমেদকে ওই কর্মকর্তা, প্রধানমন্ত্রী তার উপর ক্ষুব্ধ এবং প্রধানমন্ত্রী তাকে কোনো রকম প্রশ্রয় দিবে না, দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রীর শূন্য সহিষ্ণুতা অবস্থানের কথা জানিয়ে দেয়। এর পরপরই বেনজির আহমেদ সমস্ত টাকা পয়সা উত্তোলন করেন এবং দুবাইতে চলে যান বলেই জানা গেছে। বিভিন্ন সরকারি দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সকলেই জানত যে বেনজির আহমেদ ইমেরিটাস ইন্টারন্যাশনালের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছেন, কিন্তু সে সময় তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল না। তাছাড়া সরকারের কোনো মহল থেকেও তাকে আটকানোর কথা বলা হয়নি, এজন্যই তিনি গিয়েছিলেন। উল্লেখ্য যে বেনজির আহমেদের বিরুদ্ধে দৈনিক কালের কণ্ঠে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এবং এই প্রতিবেদনের প্রকাশের পর জাতীয় সংসদের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের তদন্ত আহ্বান করেন। ব্যারিস্টার সুমনের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং এর পরপরই দুর্নীতি দমন কমিশন আনুষ্ঠানিকভাবে তদন্ত করার জন্য কাজ শুরু করে এবং একজন তদন্ত কর্মকর্তাকে নিয়োগ দেন। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর সরকারের উচ্চ পর্যায়ে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কেউই তার ফোন ধরেনি এবং তার যোগাযোগের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন বেনজির আহমেদ। পরবর্তীতে ওই কর্মকর্তা বেনজিরকে জানান যে
প্রধানমন্ত্রী তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং এই সমস্ত বিষয়ে তিনি কোনো রকম ছাড় দিবেন না। এই বার্তাটি পাওয়ার পর বেনজির আহমেদ নড়ে চড়ে বসেন। তারপরও তিনি কয়েক জায়গায় চেষ্টা করেছিলেন সরকারকে নমনীয় করার জন্য, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বেনজির দেশ ত্যাগ করেন। উল্লেখ্য যে বেনজির আহমেদের দেশে ছাড়াও দুবাইতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং তার মেয়ের জামাই দুবাইতে একটি ব্যবসা পরিচালনা করেন, যেই কারণে সহজেই তার দুবাইতে যাওয়া এবং সেখানে থাকা নিশ্চিত করা সম্ভব হয়েছিল। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে যখন আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল তার বহু আগেই তিনি বিদেশ চলে গিয়েছিলেন এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়ে গিয়েছিলেন। 33টি ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায় এসব ব্যাংক থেকে বেনজির আহমেদ, তার স্ত্রী এবং কন্যারা প্রায় 100 কোটি টাকা উত্তোলন করেছেন। এছাড়াও বেনজির আহমেদের কিছু সম্পদ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রিও করা হয়েছে বলে জানা গেছে। এখন দেখার বিষয় যে দুর্নীতি দমন কমিশনের তদন্তের পর বেনজির আহমেদকে আনার ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা এবং সেই উদ্যোগ কতটা সফল হয়, কেননা দুবাইতে এ ধরনের বহু পলাতক ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছে। অস্তিত্বের সংকটে ছোট দল। কদিন আগে আওয়ামী লীগ তাদের আদর্শিক জোট 14 দলের শরিকদের নিয়ে বৈঠক করেছিল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে 14 দলের নেতাদেরকে আমন্ত্রণ জানান। এই বৈঠকে 14 দলের নেতারা আওয়ামী লীগের উপেক্ষা অবহেলার ব্যাপারে মুখ খুলেন এবং অনেক আবেগঘন অভিমানের কথা বলেছিলেন। সকলে ধারণা করেছিল এরপর 14 দল সক্রিয় হবে এবং 14 দলকে আওয়ামী লীগ গুরুত্ব দেবে, কিন্তু এই বৈঠক হয়ে যাওয়ার বেশ কয়েকদিন পরও এখন পর্যন্ত 14 দলের নতুন কোনো পদক্ষেপ হয়নি। এমনকি 14 দলের শরিকদের একজন নেতা বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে কোনো এ ধরনের বৈঠকের পর একটি ফলো আপ বৈঠক করতে হয়, যেটি 14 দলের সমন্বয়ক আহ্বান করেন এবং পরবর্তী বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়, সেটিও হয়নি। ওই বৈঠকটা ছিল একটা সান্ত্বনা পুরস্কার বলে মনে করেন 14 দলের অধিকাংশ শরিক নেতারা। এরপর আর 14 দলের খোঁজ খবর নিচ্ছে না আওয়ামী লীগ। ফলে 14 দল এখন বেশ অবহেলায়। 14 দলের শরিকদের মধ্যে অধিকাংশ দলগুলি ক্ষয়িষ্ণু। আওয়ামী লীগের ছায়ায় তারা বেঁচে আছে, কিন্তু আওয়ামী লীগের ছায়া এখন নেই। এজন্য দলগুলো অস্তিত্বের সংকটে ভুগছে। 14 দলের ছোট ছোট দলগুলোর মধ্যে ক্ষোভ, কোন্দল, বিভক্তি প্রকাশ্যে রূপ ধারণা করছে। এই দলগুলোতে কর্মীদের মধ্যে হতাশা, তারা কেউ আওয়ামী লীগে চলে যাচ্ছে, কেউ আবার রাজনীতি ছেড়ে অন্য কাজে মনোযোগী হচ্ছে। সবকিছু মিলিয়ে অস্তিত্বের সংকট সৃষ্টি হয়েছে 14 দলের শরিক দলগুলোর মধ্যে। আবার 14 দলের বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোতেও অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। 14 দলের বাইরে রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশকে নিয়ে বিএনপি রীতিমতো নাটক করছে। নির্বাচনের আগে থেকেই তাদের মূল্য ঝুলিয়ে রেখেছে বিএনপি। তাদের সাথে যুগপৎ আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলন কিছুই হয়নি। নির্বাচনের পরে নতুন করে আন্দোলন সংগঠিত করার জন্য বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়। এই যোগাযোগের কোনো ইতিবাচক ফলাফল দেখা যায়নি। 14 দলের শরিক দলগুলোর মধ্যে কল্যাণ পার্টি ইতোমধ্যে আওয়ামী লীগে চলে গেছে এবং সেই দলটি এক নেতার এক দল হিসেবে কোনো রকমে টিকে আছে। বাকি দলগুলোর মধ্যে জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন নিভু। তারা বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপির কর্মসূচি হলে তারা কিছু লোকজন জোগাড় করতে পারে, বাকি সময় তাদের অফিস তালাবন্ধ থাকে। এই দলগুলো অস্তিত্বের সংকটে এবং এদের ভবিষ্যৎ কী হবে তা তারা নিজেরাও জানে না। এই সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে এবং তারা বিএনপির অবহেলার জন্য ক্ষুব্ধ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াত ছাড়া বাংলাদেশের রাজনীতিতে ক্রিয়াশীল যে বাম এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ছিল, সেই দলগুলো ক্রমশ ম্লান এবং বিলীন প্রায় হয়ে যাচ্ছে। সামনে এই অবস্থা যদি চলতে থাকে, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের কেউই যদি শেষ পর্যন্ত ছোট ছোট দলগুলোকে ছায়া না দেয়, তাহলে কালের গর্ভে দলগুলো বিলীন হয়ে যাবে বলেও অনেকেই মনে করেন। ফলে রাজনীতিতে একটা নতুন শূন্যতা সৃষ্টি হবে। সেখান থেকে উগ্র মৌলবাদের উত্থান ঘটতে পারে বলেও অনেকের আশঙ্কা। সামনে এই অবস্থা যদি চলতে থাকে, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের কেউই যদি শেষ পর্যন্ত ছোট ছোট দলগুলোকে ছায়া না দেয়, তাহলে কালের গর্ভে দলগুলো বিলীন হয়ে যাবে বলেও অনেকেই মনে করেন। ফলে রাজনীতিতে একটা নতুন শূন্যতা সৃষ্টি হবে। সেখান থেকে উগ্র মৌলবাদের উত্থান ঘটতে পারে বলেও অনেকের আশঙ্কা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।